on career opportunities in Indian Air Force, organized by the Department of English, Sauntal Bisruh Sardo Satobarshiki Mohabiddalay, in collaboration with Career Counseling and Placement Cell of our college. Now may I request our Honorable Principal Sir, Dr. Amit Padikar, Honorable Speaker of today, Shobhan Goswami, our IGSC Coordinator, Dr. Kaushik Dey, Head of the Department, Professor Arunodh Chakraborty, and the Convener of the Career Counseling and Placement Cell and the Librarian, Sri Gopinath Das, to come to the dais. I am requesting our volunteers to come here to assist us. ছাত্রানাং অধ্যয়নং তপ, অধ্যয়নই ছাত্রদের তপস্যা, আমরা সবাই জানি। আর যে কোনো তপস্যাই করা হয় ফল লাভের আশায়, অর্থাৎ সফল হওয়ার লক্ষ্য নিয়ে। জীবন যুদ্ধে সেই মানুষটাই সফল যে পড়াশোনার পরে স্বাবলম্বী হতে পারে। আর স্বাবলম্বী হতে গেলে মানুষকে কিছু একটা করতে হয়। এই যে আমাদের কাছে যে কিছু শব্দটা খুব আনডিফাইন্ড, ধোঁয়াশায় ভরা, অস্পষ্ট, ঘোলাটেও বটে। যোগ্যতা অনুযায়ী আমার কি করা উচিত, আমি কি করতে পারবো, আমার জন্য উপযুক্ত কি কাজ আছে, সেটা জানা এবং খুঁজে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের মতো এই গ্রামীণ কলেজে ছাত্রছাত্রীরা যারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের পক্ষে কিন্তু এই কাজটা সত্যিই কষ্টসাধ্য। ছাত্রছাত্রীদের বিভিন্ন কেরিয়ার অপরচুনিটিজের সন্ধান দিতে মহাবিদ্যালয়ের কেরিয়ার কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট সেল নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠান সেরকমই একটা অনুষ্ঠান, যেটা ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং কেরিয়ার কাউন্সিলিং সেল প্লেসমেন্ট সেলের যৌথ উদ্যোগে ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ার ফোর্সে বিভিন্ন কাজের সুযোগের সন্ধান দিতে একটা স্পেশাল টকের আয়োজন করা হয়েছে। এখানে আমরা বক্তা হিসেবে পেয়েছি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুযোগ্য প্রাক্তনী JWO শোভন গোস্বামী, যিনি বর্তমানে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এডুকেশন ইনস্ট্রাক্টর রূপে চেন্নাইতে কর্মরত। ওনার বক্তব্য আমরা সবাই শুনবো। তার আগে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা আমাদের ভলেন্টিয়ার্সদেরকে বলবো বরণ পর্ব সেরে নেওয়ার জন্য। বরণ করতে আমি অয়ন্তিকা, অদ্বিতীয়া এবং দীপশিখাকে বলছি। প্রথমে আমাদের আজকের চিফ গেস্ট যিনি স্পিকার, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অমিত পাদিকার মহোদয়। আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারকে বরণ করে নিচ্ছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অরূপরত চক্রবর্তী মহোদয়। আমাদের আইটিএসি কোঅর্ডিনেটর ডক্টর কৌশিক দে মহোদয়কে বরণ করে নিচ্ছেন কেরিয়ার কাউন্সিলিং এবং প্লেসমেন্ট সেলের কনভেনার শ্রী গোপীনাথ দাস, আমাদের লাইব্রেরিয়ান সাহেব। হেড ডিপার্টমেন্ট অফ ইংলিশ প্রফেসর অরূপরত চক্রবর্তীকে আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে। কেরিয়ার কাউন্সিলিং এবং প্লেসমেন্ট সেলের কনভেনারকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রীরা শ্রী গোপীনাথ দাস মহোদয়কে। আমাদের আনুষ্ঠানিক বরণ পর্ব সমাপ্ত হলো।
অনুষ্ঠানের ইনাগুরাল স্পিচ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অমিত পাদিকার মহোদয়। স্যার। Goswami Babu, Head of the Department, English Department, and IPC Coordinator, and my dear students. আজকে আমরা যে প্রোগ্রামে অ্যাকোমোডেটেড হয়েছি তার মেন অবজেক্টিভ হচ্ছে গোস্বামী বাবু তোমাদের ওনার লাইফের স্টোরি শোনাবেন, যে স্টোরির মাধ্যমে তোমরা ইন্সপায়ার হবে এবং উনি কিভাবে বহত্তর কলেজ থেকে উনি ওনার কেরিয়ারের পাথ সিলেক্ট করেছিলেন এবং উনি লাইফে কিভাবে এস্টাবলিশ হয়েছে। আজকে যদি আমরা নতুন এডুকেশন পলিসি অ্যানালাইজ করি, সেখানে এমপ্লয়াবিলিটির উপরে মেনলি ফোকাস করা হয়েছে। কোনো কলেজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিনখানা জিনিস মেন অবজেক্টিভ, একটা হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট, এমপ্লয়াবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল ইনোভেশন স্টার্টআপ পলিসি তৈরি করেছে, যেগুলো সব কলেজকে ইমপ্লিমেন্ট করার জন্য বলছি। ন্যাশনাল ইনোভেশন স্টার্টআপ পলিসি কি, সেটা একটা বিশদ জিনিস, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু সেই পলিসিতে নর্মালি বলা হয়েছে ওই পলিসির বিগিনিং অফ দ্য কোর্স যারা ডিফারেন্ট সোসাইটিতে এস্টাবলিশ হয়ে আছে ওনাদেরকে কলেজে আমন্ত্রণ করানো এবং ওনারা ওনাদের লাইফের স্টোরি বলবেন। ধরুন কেউ কোনো ক্রীড়া জগতে থাকতে পারে, তাহলে উনি কলেজ লাইফ থেকে ক্রীড়া জগতে কিভাবে গেলেন। কেউ বিজনেস শুরু করেছে, তাহলে ওনার লাইফের স্টোরি শোনাবেন কিভাবে উনি নতুন বিজনেস তৈরি করলেন। কেউ ধরুন কোনো সোসাইটিতে এস্টাবলিশ, তাহলে কিভাবে ওই চাকরির ক্ষেত্রে উনি কিভাবে ওই জায়গাতে গেলেন। তাহলে এইগুলো হচ্ছে ইন্সপায়ার লেকচার, যার মাধ্যমে তোমরা ইন্সপায়ার হবে, তোমরা নিজেদের মধ্যে যে এনার্জি আছে সেটাকে এক্সপ্লোর করবে এবং তোমরা ভবিষ্যতে সেই জায়গাতে পৌঁছাতে পারবে যেটা তোমাদের কেরিয়ারের অবজেক্টিভ। অলরেডি লাস্ট ডেতে যখন আমাদের একটা অ্যাডল কোর্স হয়েছিল তখন আমরা বলেছিলাম আমরা নর্মাল কারিকুলামের বিয়ন্ড আমাদের লাইফে অনেক কিছুই থাকে যেগুলো আমরা নর্মাল কারিকুলামের মধ্যে পাই না, সেইগুলো যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেইগুলো হচ্ছে অ্যাডল কোর্স, সেমিনার, ওয়ার্কশপের মেন অবজেক্টিভ, যেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি আমাদের কেরিয়ারে এবং ভবিষ্যতে আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। May I now request our Honorable HOD. Before requesting Honorable HOD, I am thanking our Honorable Principal Sir for his valuable inaugural speech. Now it's time to introduce our distinguished speaker today. Now I am requesting our HOD Professor Arbuthan Chakraborty to introduce distinguished speaker of today. Honorable dignitaries of the dais, our respected Principal Dr. Amit Padikar, respected Dr. Kaushik Dey, Secretary Teachers Council, and he is also the IQS Coordinator, Head of English Department, respected Sri Gopinath Das, Librarian of the College and Coordinator of Career Counseling and Placement Cell, and our speaker, JW Shobhan Goswami, Education Instructor, Indian Air Force, 23 ED, Chennai Station. I will give a brief bio of JW Shobhan Goswami, and we are extremely happy to have him as the speaker. And there is no better option or glory than serving our motherland, being a part of defense organizations, be it Army, Navy, or Indian Air Force. And Shobhan Goswami is an alumnus of English Department of Shautal Vidro Shakto Shatobarshiki Mahavidyalaya, and he would speak about the opportunities in Indian Air Force as a career. And I hope that his speech will be bilingual. Mainly he will present in English, and also for the students of our college he will be using Bangla.
Shobhan Goswami passed out from this college. That means he graduated in the year 2010. After that, he completed his masters and B.Ed, and he also taught at Agrawal High School for 2 years. And then 2016, he joined Indian Air Force. In 2016, from 2016 to 18, he was at Belgaum, Karnataka, at the Airman Training School, Air Force Personnel Basic Training School. Then from 2018 to 2021, he was at Bangalore, at the Headquarters Training Command. From 2022 to 2024, he was placed in Dalhousie in Himachal Pradesh, and from 2024, he is now at present he is placed in Chennai 23 ED Equipment Depot in Chennai. So it is, as I said earlier, that extremely pleasurable occasion for us to have an alumnus visiting his alma mater, that means his college, and talking about the opportunities as career in Indian Air Force. I hope that it would be extremely beneficial for all the students who are present here to seek a profession in Indian Air Force, to serve our motherland and enjoy the glorious environment and the opportunities that one can enjoy in their life. So thank you all for being present here. Thank you all the dignitaries on the dais. May I request Shobhan Goswami to present his talk. And and we are also thankful for our honorable principal sir, because he is extremely busy. We know that in the next month NAC is visiting our college, and for being present there, and also Dr. Kaushik Dey, he is the coordinator of IPSC. So two most busiest persons, they are present here, and thank you sir for being present here and addressing you. Thank you. Good morning, one and all present here. Myself, J.W. Goswami, Education Instructor, Indian Air Force, presently posted at 23 AD Chennai. It's my honor and privilege that today I am here and I am discussing the career opportunities of Indian Air Force with you. And just first of all, I just thank you, Dr. Romit Padikar, Principal, Dr. Kaushik Dey, Teachers Council Secretary, Professor Orup Ratan Chakraborty, Associate Professor, Head of the Department English, and Sri Gopinath Das, Librarian and Convener, Career Counseling and Placement Cell of Southern Vidya Satvarsiki Mahavidyalaya. I thank you all because they have given me the opportunity to share of my experience and the career opportunities of Indian Air Force with you. Today, my topic will be bilingual, and the lecture will be given Bengali, English, and I am comfortable in 5 languages: Hindi, Bengali, English, Assamese, and Odia. And I am comfortable in 5 languages, and I can speak in 5 languages also. So, আমার বক্তব্য এটাই যে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ছাত্র এখানে আছে। তো আমার মনে হয় যে এই বক্তব্যটাকে আমি কি ভাষায় তোমাদের কাছে জানাবো, এটা তোমাদের কাছ থেকে জানতে চাই।
সবাই বেঙ্গলিতে কমফোর্টেবল? ইংলিশে কমফোর্টেবল কতজন? প্লিজ রেজ হ্যান্ড। Maximum it is, I think 60% people is comfortable in English. Bengali they comfortable কতজন? Please raise hand. I think okay. So it will be both Bengali and English wherever it is required. ठीक है? Just it's my request to you. Just be patient. Don't talk with each other because this 1 hour time will be valuable for you. Okay? Just don't talk each other. প্রথমে আমরা ক্যারিয়ার প্রোগ্রেশন সম্বন্ধে আমি জানাবো, জানানোর পর যদি কারো কোনো রকম ধরনের কোনো কোশ্চেন থাকে, পুরো পিপিটিটা শেষ হয়ে যাওয়ার পর যে সময়টা তোমাদের কোশ্চেন অ্যানসারের জন্য থাকবে সেই সময় জাস্ট রেজ ইউর হ্যান্ড or ask the question from there and I have time to give you the best reply. আর এটা কোনো one way communication নয়, it's not a one way communication. So it will be an interactive session. আর যদি এটা interactive session হয়, it can create more memories. So let's create the memory. First আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, সবাই কিন্তু এই কোশ্চেনের অ্যানসারের মধ্যে পার্টিসিপেট করবে ডেফিনেটলি। হতে পারে যে তোমার অ্যানসারটা সঠিক নয়, বাট ট্রাই। তোমার মনের মধ্যে কি আছে এই ডিসকাশনটা করাটা আগে জরুরি। মাই ফার্স্ট কোশ্চেন, প্লিজ পে অ্যাটেনশন। এখানের মধ্যে কতজন আছো যারা ডিফেন্সে জয়েন করতে চাও? ইন্ডিয়ান আর্মি, এয়ার ফোর্স, নেভি? প্লিজ রেজ হ্যান্ড, জাস্ট রেজ হ্যান্ড যারা জয়েন করতে চাও। ওকে, হ্যান্ডস ডাউন। নেক্সট এখানে আমি জানতে চাই যে ইন্ডিয়ান এয়ার ফোর্স, আর্মি এবং নেভি সম্পর্কে কতজনের কিছুই ধারণা নেই? এমন কতজন আছে তারা হাত তুলুন। হাত উঠাও, কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের কোনো আইডিয়া নেই ইন্ডিয়ান এয়ার ফোর্স, আর্মি, নেভি সম্পর্কে। অনেকে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের মধ্যে কতজন গার্লস যারা আছে তারা আর্ম ফোর্স জয়েন করতে চায়? মেয়েদেরকে বলছি, কতজন জয়েন করতে চাও ইন্ডিয়ান আর্ম ফোর্সে? হাত ওঠাও যে যারা জয়েন করতে চাও, চাই সেটা পুলিশ হোক, আর্মি হোক, এয়ার ফোর্স হোক, নেভি হোক। মোটামুটি অনেকেই আছে, 8-10 জন 12 জন পাওয়া গেল। থ্যাঙ্কস টু অল অফ দেম। প্লিজ হ্যাভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। যারা যে সমস্ত মহিলারা যারা জয়েন করতে চায় তাদের জন্য একটা জোর করে হাততালি হয়ে যাবে। না, এরপর আমি এটা জানাতে চাই তোমাদেরকে প্রথমে যে আর্মি, এয়ার ফোর্স, নেভি ইট ওয়াজ প্রাইমারিলি আর্লিয়ার ওখানে কি ছিল যে ইট ওয়াজ এ মেল ডমিনেন্ট সোসাইটি, যে ওখানে শুধু ছেলেরাই চাকরি করে, এরকম একটা ধারণা প্রথমে ছিল। বাট নাও ইট ইজ বিন কমপ্লিটলি চেঞ্জড। নাও women can also join Indian Armed Forces. It's a great decision taken by Prime Minister Narendra Modi and 2 years before. Earlier, NDA, National Defence Academy, it was only ranked by the male candidates. But now, we are now I think 100 plus women cadets are also taking as a training part. তো এদের কাছে জন্য একটা মহিলাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে প্রথমে তো এটা শুধু হচ্ছে ছেলেরা চাকরি করতো ইউপিএসসি দিয়ে, বাট এখন মহিলারাও ডেফিনেটলি ওখানে জয়েন করতে পারে, নট ইনলি অফিসার্স ক্যাডার বাট অলসো ইন এয়ারম্যান ক্যাডার অলসো। প্রথমে এয়ারফোর্সে যারা এয়ারম্যান ছিল তারা অনলি মেল ক্যান্ডিডেট, বাট এখন মহিলারাও জয়েন করছে আফটার কমপ্লিশন অফ 10+2 অর গ্রাজুয়েশন। সো এটা একটা গ্রেট অপরচুনিটি ফর দ্য উইমেন, যে অপরচুনিটিটা আজ থেকে 5 বছর আগে ছিল না, এখন সেটা ভুলে গেছে। Both men and women can join Indian Armed Forces. It is also in Army, Navy, and Indian Air Force. Now, my discussing point is how to join Indian Armed Force, Air Force. আমি প্রথমে এয়ার ফোর্সের সম্বন্ধে তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড জানাই, যেখানে যে ফাইটার এয়ারক্রাফটগুলো উড়ে আকাশে, কতজন দেখেছো যে খুব জোরে একটা বিকট আওয়াজ করে চলে যায়, পু করে চলে গেল? কতজন দেখেছো? প্রায় দেখেছো না সবাই? হেলিকপ্টার দেখেছো? ম্যাক্সিমাম সবাই দেখেছে তো? এইগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফট। আমাদের কোন ট্রান্সপোর্ট যে সিস্টেম আছে, যেগুলো কলকাতা থেকে চলে, দমদম থেকে, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই টু দিল্লি যারা যাতায়াত করে, ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট লিসেন কেয়ারফুলি। যেগুলো প্রাইভেট এয়ারক্রাফট, যেগুলোতে যাত্রীবাহী প্লেন, আমরা টিকিট কাটছি, যাতায়াত করছি, সেইগুলোর সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো সম্পর্ক নেই, ওটা প্রাইভেট অর্গানাইজেশন। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফাইটার এয়ারক্রাফট, লড়াইয়ের জন্য। কিছু ট্রান্সপোর্টার আছে, হেলিকপ্টার আছে। টুডে কি কি আমাদের ইনভেন্টরির মধ্যে আছে সেগুলো জানাবো।
আর আমাদের যেটা মেইন রোল ইন্ডিয়ান এয়ারফোর্সের, সে সম্পর্কে তোমাদেরকে কিছুটা জানাবো। কি কি পরীক্ষা হয় এয়ারফোর্সে জয়েন করার জন্য সেগুলো জানাবো। এয়ারফোর্সে জয়েন করার পর তুমি কি ফ্যাসিলিটি পাবে সেই সম্বন্ধে ডিসকাস করবো। অ্যান্ড লাস্টে কোশ্চেন এক্সারসাইজ। ঠিক আছে তো? এইটুকু সময় তোমরা ধৈর্য ধরে বসো এবং শোনো। পার্টিকুলারলি প্রথমে আমি তোমাদেরকে ডিফারেন্স করে দিলাম যে বাইরে যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যে প্লেনগুলো যাচ্ছে, যে কলকাতা থেকে চেন্নাই, কলকাতা থেকে দিল্লি যারা যাতায়াত করছে, এইগুলো এয়ারফোর্সের নয়। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, আগে মাথা মধ্যে ঢোকা। আমাদের যে এয়ারক্রাফট আছে সেগুলো হচ্ছে দ্যাট ইজ অনলি ফর ফাইটার এয়ারক্রাফট টু সেফগার্ড দ্য নেশন। ভারতবর্ষে যেটা আকাশ সীমাপথ আমরা সেটাকে প্রোটেক্ট করি। বিকজ আর্মি, ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট দ্য ল্যান্ড, Indian Navy protects the sea, and Indian Air Force is protecting the sky. আর সবাই জানো যে sky has no limit. আকাশে তো কোনো সীমা থাকে না, but we are protecting our Indian sky area, space. এরপর জাস্ট এখানে শেয়ার ডেডিকেশন, ফ্র্যাকশন অফ টাইম, বহুত কিছু কাজ করে। একটা পাকিস্তান বা আমাদের যেগুলো আসামাসি যে প্রতিবেশী দেশগুলো আছে, সেখান থেকে একটা এয়ারক্রাফট চায়না থেকে যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে আপনি টেক 5 মিনিট, অনলি 5 মিনিট সময় লাগে চায়না থেকে আসতে, কিন্তু স্পিড 1200 কিলোমিটার/আওয়ার ফাইটার এয়ারক্রাফট। তো যে প্লেনগুলো যায় তাহলে কতটা টাইমের মধ্যে ম্যাটিকুলাস সেখানে কাজ করতে হয়। শুধুমাত্র আমরা যদি ওই আকাশের পথ যদি খোলা রেখে দিই, তাহলে যে কোনো এয়ারক্রাফট এসে আমাদের ইন্ডিয়ার মধ্যে বোমা ফেলে চলে যাবে। সাপোজ এটা যদি আমার ইন্ডিয়া হয়, পাকিস্তান থেকে একটা প্লেন এলো, বোমা ফেললো, উড়ে চলে গেল। তো এটা কতটা ক্ষতিকর, এবং খুব কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ক্ষতিটা এটা করে দিয়ে চলে যাবে, আর আমরা নিজ দিয়ে কিছুই করতে পারবো না। তো এই কারণে ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ অলওয়েজ রেডি 24/7 দে আর অ্যাক্টিভ। এটা যদি ইন্ডিয়া, জাস্ট ইমাজিন দিস দ্য ডায়াস ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ান মিড বর্ডার যেগুলো আছে স্কাই এরিয়া, এখান থেকে আমাদের কিছু র্যাডার সিস্টেম এমন লাগানো আছে, যদি এখান থেকে একটা পাখিও ঢোকে ইন্ডিয়ার বর্ডারের আগে, তো আমরা কিন্তু আগে বুঝতে পারি যে একটা পাখি, একটা ড্রোন, একটা এয়ারক্রাফট আমাদের এখানে আসছে। যদি ইন্ডিয়ার উপর দিয়ে একটা প্রাইভেট এয়ারক্রাফটও যেতে হয় আকাশ সীমার উপরে, দে উইল ফার্স্ট টেক পারমিশন যে আমি এখান থেকে একটু আকাশ দিয়ে যাবো, আমার এয়ারক্রাফটের নাম, নাম্বার, এই আমাকে অনুমতি দেওয়া হবে। It is authenticated, then only this aircraft will fly over India. Understood? যদি ইন্ডিয়া থেকে ধরো এখানে যাচ্ছে বাংলাদেশ, মাঝে ইন্ডিয়া পৌঁছে, যদি কোনো এয়ারক্রাফট আমাদের আকাশ সীমা পথে যায়, they will take permission, and if permission is denied, যদি না দেওয়া হয়, you will turn back আর একটা অন্য দেশের উপর দিয়ে গিয়ে বাংলাদেশ করবে। সেখানে কি হয় যে যদি ওই রাস্তার উপরে দিয়ে যায়, তারপর ফুয়েল কনজাম্পশন বেশি হয়, সময় বেশি লাগে, তো আকাশ পথগুলো কিন্তু এভাবে লেট। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে মনিটর করা যে আমার ইন্ডিয়ার এই বর্ডারের মধ্যে যে ফাইটার এয়ারক্রাফটটা আসছে সেটা মানে ইন্ডিয়ার জন্য ফ্রেন্ডলি না আমাদের শত্রুপক্ষের। হঠাৎ করে যদি কোনো একটা ফাইটার এয়ারক্রাফট কিভাবে আমরা প্রোটেক্ট করি, আমি একটা বেসিক তোমাদের সামনে ডিসকাস করছি। যদি সাপোজ এখান থেকে কোনো একটা এয়ারক্রাফট বাইরের কান্ট্রি ঢুকে গেছে, তো আমাদের কাছে খবর চলে এলো যে ঢুকেছে, আমরা ওখান থেকে পুরো এয়ারক্রাফটের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম করলাম যে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে ঢুকে গেছো, আইদার তুমি ওখান থেকে ঘুরে যাও, তাহলে উই উইল শুট ইউ ডাউন। ফাইটার মুভিটা কতজন দেখেছো? ঋত্বিক রোশনের, অনেকে দেখেছে না? তো এখানে কি হয়, সঙ্গে সঙ্গে ঢোকা মাত্রই আমাদের আশপাশের এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে প্লেন টেক আপ করতে শুরু করলো। এরপরে ওকে কি করে, ওই প্লেনটাকে চারদিক থেকে এখান থেকে ঘিরে দিল যে আইদার ইউ গো ব্যাক অর উই উইল শুট ইউ ডাউন। যদি তো আমাদের কাজ হচ্ছে এটা, মেন হচ্ছে ফ্লাইং, ট্রান্সপোর্ট, মিলিটারি ইকুইপমেন্ট যেগুলো আছে, যেগুলো হেভি ভেহিকলস, মিসাইলস যেগুলো আছে ট্রান্সপোর্ট করার, অ্যান্ড এড টু সিভিল পাওয়ার। যখন কোনো পিস টাইম থাকে, ওয়ার টাইম না হয়, তখন সময় আমরা কি করি, যে যেমন ধরো আজ রিসেন্ট ওয়েদারে একটা ইয়ে হলো বন্যা, ক্যাটাস্ট্রফিক ফ্লাড, ওয়েদারে হলো না, বহু মানুষ মারা গেল, সেখানে কি হয়, ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ডিপ্লয়েড, আমরা ইভাকুয়েশন করি। কোথাও ফ্লাড হয়ে গেল, কোথাও ভূমিকম্প, যেগুলো ন্যাশনাল ডিজাস্টার, সেখানে কি হয়, যখন ওয়ার টাইম নেই ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার যায়, তো আমরা এই কাজগুলো করে দেখি। মানে এগুলো কি হয়, সিভিলে সাহায্যের জন্য, দিস ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সো এইগুলো মোটামুটি আমি তোমাদের সম্বন্ধে এটা জানালাম যে এয়ারফোর্সের একটা বেসিক আইডিয়া কি, আমরা কি করি। আর আমাদের সামনে এখানে যেটা বেস, সেটা হচ্ছে কলাইকুণ্ডা, ফাইলগুলো কলাইকুণ্ডা। আমরা সবাই জানি যে আকাশে যে প্লেনগুলো উড়ে বেড়াচ্ছে সব কলাইকুণ্ডা দিয়ে।
সেখানে রানওয়ে আছে, সেখানে এয়ারফোর্সের মধ্যে আমি আজকের এই টকটা হচ্ছে শুধুমাত্র কেরিয়ার অপরচুনিটি, শুধুমাত্র কেরিয়ার অপরচুনিটিসের জন্যই জায়গাটাকে আমি বেশি ফোকাস করব। যেমন এয়ারফোর্সে কিন্তু সব ধরনের লোকের প্রয়োজন, এয়ারফোর্সের টিচারেরও প্রয়োজন, এয়ারফোর্সের ডক্টরের প্রয়োজন, এয়ারফোর্সের ইঞ্জিনিয়ারের প্রয়োজন, এয়ারফোর্সের ফাইটার পাইলটের প্রয়োজন যারা প্লেন ওড়ায়, এয়ারফোর্সের অ্যাডাম সাপোর্টের জন্য লোক প্রয়োজন, সিকিউরিটির জন্য লোক প্রয়োজন। কারণ একটা কমপ্লিট অর্গানাইজেশন যেখানে সমস্ত ডিপার্টমেন্টের লোক থাকে, আর এই ডিপার্টমেন্টগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা। Those who are dealing with flying activities, they are fighter pilot called। কিছু যারা ট্রান্সপোর্টে যায়, যারা হেলিকপ্টার ওড়ায় তারা ট্রান্সপোর্টার পাইলট, এবং যারা অ্যাডাম কাজ করে তারা অ্যাডমিনিস্ট্রেশন, যারা ইঞ্জিনিয়ারিং এর কাজ করে তারা ইঞ্জিনিয়ার, এবং যারা টিচারে কাজ করছে সেখানে তারা এডুকেশন ব্রাঞ্চের আন্ডারে কাজ করছে। যারা আমাদের পেমেন্ট অ্যাকাউন্টস এর লোগো প্রয়োজন, যারা অ্যাকাউন্টেন্সি থেকে পেমেন্ট সব কিছু পারচেজ অবধি, অ্যান্ড লজিস্টিক যারা পারচেজ করে টোটাল সমস্ত জিনিসের প্রয়োজন। তো প্রত্যেকের জন্যই একটা একটা করে সুযোগ থাকবে সেই ব্রাঞ্চগুলোতে যাওয়ার জন্য। কিভাবে যাওয়া যায় আই উইল টুডে ডিসকাস, ঠিক আছে? আশা করি তোমাদের একটা বেসিক আমি আইডিয়া দিতে পারলাম এয়ারফোর্স সম্পর্কে। নাও উই উইল গো টু দ্য ভিডিও। নেক্সট, নাও দ্য ক্যারিয়ার অপরচুনিটিস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। সো সবাই পড়াশোনা করছো, স্যার অলরেডি বললেন যে আমাদের প্রত্যেকটা যে ছাত্র মধ্যাহ্নের তক যে পড়াটাই কাজ। এখন শুধু পড়াশোনার পরবর্তী লাইফটা তো ক্যারিয়ারের একটা প্রয়োজন, যে আমি পড়াশোনা করার পর কোন দিকে যাব, আমার একটা প্লেসমেন্টের দরকার থাকে, এটা ডেফিনেটলি খুব জরুরি। তো সেই কারণে আমার এখানে কলেজে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম দে আর ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর জেনারেল স্ট্রিমের স্টুডেন্ট, ইংলিশ ম্যাক্সিমাম দে আর নট ইভেন ওই ইঞ্জিনিয়ারিং তো কলেজ এটা তো নয়। তো এই ব্রাঞ্চের ছেলেরা কিভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবে, আমার ফোকাস থাকে ওখানে। এরপর today we will discuss about the officer cadre, those who are officers entry में जाएंगे उसके लिए officers cadre में career opportunities होने वाले। next, it is airforce একটা big history. It was born in 8 October 1952 with a tiny fleet of 4 vessels by British Army cooperated 6 RAF trained officers and 19 Hawaii seamen. Today the fourth largest Indian air force in the world. You will be pleased to know, today you will be pleased to know कि এয়ারফোর্সের শুরুয়াত যাত্রাটা কিন্তু খুব কম সময় হয়েছিল, যেটা 1932 সালে শুরু হয়। সেখান থেকে যখন প্রথম ফ্লিট ছিল সেটা তো অনলি 10 থেকে 12 জন লোক ছিল, 19 হাওয়াই সিকোয়েন্স। টুডে ইট ইজ দ্য ফোর্থ লার্জেস্ট এয়ারফোর্স অফ দ্য ওয়ার্ল্ড। পুরো ওয়ার্ল্ডের মাঝখানে এটা এখন ফোর্থ লার্জেস্ট। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এয়ার পাওয়ার টোটাল ওয়ার্ল্ডের দিক থেকে দেখা যায় ইট ইজ কামস আন্ডার দ্য ফোর্থ পজিশন। দ্যাটস ওয়াই ইট ইজ সো স্ট্রং। Next. Now we'll discuss about the operations of the air: fighter operation, air defense, offensive operation, transport and helicopter operation, transportation of man and material, military logistics, attack helicopter, air-to-air refueling and others. যে আমাদের যেগুলো অপারেশনের মধ্যে পড়ে, সেই অপারেশনের মধ্যে আমাদের দেখুন আমি প্রথমেই বলেছি যে আমাদের যে ট্রান্সপোর্টার আছে, যেখান থেকে এক জায়গা থেকে কোনো জায়গায় কোনো ট্রুপস কোনো জিনিস পাঠানোর জন্য যেগুলো দরকার হয় সেগুলো ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মধ্যে দিয়ে আমরা পাঠাই, এবং সেটা কোনোটাই কিন্তু সিভিল দিকে নয়, আমাদের নিজেদের এয়ারক্রাফট যে চালাচ্ছে সেই পাইলটও আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের, এবং যে লোকগুলো বা জিনিসপত্রগুলো যাচ্ছে সেগুলো ইন্ডিয়ান এয়ারফোর্সের। উই আর অল সেলফ রিলায়েন্ট। নেক্সট, এরপরে আমরা যদি দেখি অপারেশনস অফ দ্য আইএফ এর মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জয়েন্ট অপারেশন উইথ আর্মি এন্ড নেভি। আমরা প্রায় খবরের কাগজে দেখি যে রিসেন্ট একটা পুরীতে হলো একটা জয়েন্ট অপারেশন ইন্ডিয়ান নেভির পুলিশ সি বিচে। টিভিতে নিউজও দেখাচ্ছিল যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি তিনজন মিলে একসাথে এক্সারসাইজ করছে। কোনো একটা জায়গায় এরকম যদি সিচুয়েশন তৈরি হয়, সাপোজ কন্যাকুমারীতে কোনো একটা ঘটনা ঘটলো, সেখানে সামনেই সি, ল্যান্ড ইজ গার্ডেড বাই আর্মি, এখানে এয়ার সাপোর্টও দরকার, হেলিকপ্টার করে ইনফরমেশন দরকার। তো সেখানে থিয়েটার সার্ভিসেস সবাইকে মিলে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজ যদি না করে, because practice makes the man perfect, if you sit idle, তো জেনারেলি সেখানে কি হয়, তো আমরা আমাদের প্র্যাকটিস করা জিনিসগুলো ভুলে যাই। সো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, and that's why these joint military exercises are done in a continuous or time span basis. Am I clear? Next, I have officers cadre. Officers cadre এর মধ্যে তিনটে ভাগে তোমরা জয়েন করতে পারো। The first one is flying branch, যেটাতে those people who are directly dealing with flying activities,
This is branch comes. These are those people are called pilots. যারা পাইলট হয় তারাই এয়ারক্রাফট গুলো ওড়ায়, and it's a very lucrative কাজই বলতে পারেন, যে এটা সত্যিকার এটা গর্বেরও ব্যাপার যে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট কেউ। তার কাজ হচ্ছে কি ফাইটার এয়ারক্রাফট গুলোকে উড়ানো এবং যুদ্ধ করা আকাশে। সিনেমাতে অনেকে দেখেছে, তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট important task in flying branch. Next comes to aeronautical engineering branch and ground duty branch. Aeronautical engineering branch যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কমপ্লিট করছে বিটেক করার পর, তো তারা জয়েন করতে পারে এই ব্রাঞ্চে। বিকজ কারণ একটা এয়ারক্রাফটের ভিতরে যে ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালস যেগুলো আছে যারা চালায় তাদের পক্ষে কিন্তু পুরোটা জানা সম্ভব নয়। দ্যাটস ওয়াই স্পেশালাইজেশন ইজ রিকোয়ার্ড, and in that branch those who are studying in engineering they can join aeronautical engineering. And last one is ground duty branch. এই যে ব্রাঞ্চটা আছে নামটা শুনে বুঝতে পারছি দিস আর গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ। গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ মানে যারা ফ্লাইং এর সাথে ইনভলভ নয়, তারা যারা মাটিতে থেকে কাজ করে, এই ব্রাঞ্চটা ইজ অল ফর ইউ। আন্ডারস্টুড? তাহলে তোমরা তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো না, বলছো কি? তো স্যার তোমাদের জন্য অ্যারোনটিক্যাল ব্রাঞ্চও নয়, ফ্লাইং ব্রাঞ্চও বাদ দিয়ে দিলাম, এবং লাস্ট অফ অল যে ব্রাঞ্চটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটাতে তোমরা জয়েন করতে পারো। নেক্সট, ফ্লাইং ব্রাঞ্চের মধ্যে আমাদের তিনটে জিনিস আসছে, একটা হচ্ছে ফাইটার, ট্রান্সপোর্ট এন্ড হেলিকপ্টার। ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের মধ্যে আছে ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল। নেক্সট, গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের মধ্যে দেখো কতগুলো অপশন আছে। The first one is administration, admin branch. That is the air traffic controller, ATC, fighter controller, FC, MPO radar. Next, logistics মানে জিনিসপত্র যেগুলো আমাদের এয়ারফোর্সে যেগুলো পারচেজ হয়, খাবার, রেশন, সবকিছু, ইভেন দো এয়ারক্রাফট অলসো দিস কামস আন্ডার লজিস্টিক্স। ওটার জন্য আছে লজিস্টিক ব্রাঞ্চ। দোজ হু আর বিকম, বিএসসি, বিকম কমার্স করার পরে যারা জয়েন করে, দে জয়েন ইন অ্যাকাউন্টস, তারা অ্যাকাউন্টসে জয়েন করে। এন্ড দ্য লাস্ট ওয়ান মেট্রোলজি তারাই জয়েন করে যারা আবহাওয়া তত্ত্ব এইগুলো থাকে না, ম্যাটেরিয়ালস, সমস্ত কিছু নিয়ে যে ব্রাঞ্চটা, দ্যাট ইজ মেট্রোলজি। এন্ড লাস্ট ওয়ান ইজ এডুকেশন ব্রাঞ্চ। এডুকেশন ব্রাঞ্চ এটা কি করে? দে লুকস আফটার দ্য এডুকেশন, অল এডুকেশনাল অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স অফ স্টেশন। এই ব্রাঞ্চে যারা জয়েন করে তারা এডুকেশনাল অ্যাক্টিভিটিস দেখে। এডুকেশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কি পড়ে? দ্যাট সেগুলোর মধ্যে পড়ছে ধরো রিক্রুটমেন্ট, যখন কোশ্চেন পেপার বানানো, প্রমোশন পরীক্ষা নেওয়া, স্কুল মনিটর করা, কারো ইন্টারনেট মিডিয়া, প্রেস, সমস্ত কিছুর মধ্যে আছে, লাইব্রেরি, সব এডুকেশনের মধ্যে আছে। তো এইগুলোর কাজ হচ্ছে এডুকেশন ব্রাঞ্চে যারা জয়েন করে তারা এডুকেশন অফিসার হিসেবে। এইগুলো হচ্ছে মেন পার্ট। এরপর দেখো মেন নেক্সট আছে টাইপ অফ কমিশন। তো এয়ারফোর্সের মধ্যে দু ধরনের কমিশনিং পাওয়া যায়, দ্যাট ইজ ওয়ান ইজ পার্মানেন্ট কমিশন এন্ড শর্ট সার্ভিস কমিশন। পার্মানেন্ট কমিশন সেটাই যেটাতে কি হয় যে সেখানে 57 বছর পর্যন্ত একটা বন্ড তৈরি হয় যে আমি 57 বছর পর্যন্ত চাকরি করবো, এন্ড আই উইল জয়েন ইন দ্য পার্মানেন্ট কমিশন। হ্যাঁ, নেক্সট ওয়ান ইজ শর্ট সার্ভিস। তোমার যদি মনে হয় যে আমার 57 বছর পর্যন্ত চাকরি করার দরকার নেই, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন ফর 57 ইয়ার্স, ইউ ক্যান জয়েন অ্যাজ এ শর্ট সার্ভিস কমিশন অফিসার। সেটা হচ্ছে কি রকম? ইট ইজ 12 ইয়ার্স, 12 বছর জন্য, এন্ড ইট ক্যান বি এক্সটেন্ডেড ম্যাক্সিমাম 40। ঠিক আছে? নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। If you want to join in flying branch, that is the main in a permanent commission, that is PC for 57 years, that is NDA, National Defense Academy. It is situated in কোথায়? NDA পুনে। তো পুনেতে NDA এক্সাম দিতে হয়, and it is the exam is conducted by UPSC exam করায়। That is qualification required for assistant plus 2 physics and maths, and general age limit is 16 up to 19 years। 16 থেকে 19 বছর পর্যন্ত তোমরা এই পরীক্ষা দিতে পারবে। এবং দেখো ফার্স্ট আমি যেটা বলছিলাম যে ইট ওয়াজ জেন্ডার ইট ওয়াজ মেল, বাট নাও মেল এন্ড ফিমেল ক্যান গিভ দ্য এক্সাম। ঠিক আছে? ট্রেনিং 3 years at NDA, 1 year in Air Force Academy, Hyderabad. Advertisement is published in May and December by UPSC, but the seat is very limited because 350 plus something. So competition এখানে ভালোই হয়, and if you prepare well then you can crack on the NDA, but it is possible না, আমি এটা বলছি না যে এটা পসিবলই নয়। Full many a flower is prone to blossom in that dry their sweetness into the ocean fathom. তো তোমাদের মধ্যে হয়তো এখানে অনেক ছেলে আছে যাদের অনেক ভালো প্রতিভাবান ছেলে আছে, then definitely
you can crack it. Next, পার্মানেন্ট কমিশনের মধ্যে আরেকটা আছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম আফটার গ্র্যাজুয়েশন। এবার ধরো 10+2 এতে তুমি ক্র্যাক করতে পারলে না, তুমি গ্র্যাজুয়েশনে পড়াশোনা করলে, গ্র্যাজুয়েশন করো, গভর্নমেন্ট ইজ গিভিং ইউ ওয়ান চান্স, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম হয়, সেখান থেকেও তুমি জয়েন করতে পারো। এনি গ্র্যাজুয়েট ইনক্লুডিং বি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক, ফিজিক্স, ম্যাথস এট 10+2, ইট ইজ ম্যান্ডেটরি। যারা সায়েন্স নিয়ে পড়ছে, তো ডোন্ট বি ডিসকারেজ, যারা সায়েন্স নিয়ে পড়ছে তারাই এয়ারফোর্সে যাবে এমনটা নয়, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তারাও এয়ারফোর্সের জন্য যোগ্য, এবং এয়ারফোর্সের ওয়াইড ট্রেড, যেটা নন টেকনিক্যাল ট্রেড, সেই ট্রেডে ডেফিনেটলি তারা জয়েন করতে পারে। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড যে যেখানে দেখছি ফিজিক্স কেমিস্ট্রি 10+2 ইট ইজ রিকোয়ার্ড, তাহলে আমরা কোথায় যাবো? তো এটা নয়, যারা আর্টস নিয়েও পড়াশোনা করেছো, যাদের পিওর স্ট্রিম 10+2 আর্টস নিয়ে পড়ে কোনো অনার্স নিয়েছো, হিস্ট্রি, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, দে ক্যান অলসো জয়েন। ঠিক আছে? তো নেক্সট দেখো, শর্ট সার্ভিস কমিশন যেটা আছে এসএসসি সার্ভিস এন্ট্রি কোয়ালিফিকেশন, এনি গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস, 60% মার্কস, হ্যাভিং পাস ফিজিক্স এন্ড ম্যাথস 10+2 লেভেল অর বিএ বিটেক ডিগ্রি। ওই সেম এজ লিমিটটা একটা খেয়াল করে দেখো, 19 থেকে 23 বছর পর্যন্ত। এখানে কি হয়, শর্ট সার্ভিস কমিশনে মেল এন্ড ফিমেল বোথ ক্যান জয়েন। এখানেও ট্রেনিং 1.5 ইয়ার্স এট এয়ারফোর্স একাডেমি ফর জুন আর ডিসেম্বর। আমি কিছু সাইটের কথা বলে দেবো। আই থিঙ্ক আমাদের এখানে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছো তারা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো ব্যবহার করবে, কারণ এখনকার দিনে এইগুলো ছাড়া তো লোক পাওয়া যায় না। তো এখানে তোমরা যে ফেসবুক লাইকের পেজগুলো বলে থাকো, সেখানের মধ্যে আমি কিছু কতগুলো সাইটের কথা বলে দেবো। ওগুলো ফেসবুক খুলে ও সাইটগুলো অথেন্টিক গভর্নমেন্ট অথেন্টিকেটেড সাইট ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো সেই সাইটগুলোকে যদি তোমরা লাইক করে রাখো, যখনই এর কোনো নোটিফিকেশন বেরোবে, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য নোটিফিকেশন, ভেরি ইজি অ্যাক্সেস। ফালতু জিনিস লাইক না করে যদি ওই গভর্নমেন্টের অথরিটি সাইটগুলো আমি বলে দেবো, এয়ারফোর্স ইজ অলসো ইন টুইটার, এয়ারফোর্স ইজ অলসো ইন ইনস্টাগ্রাম, এয়ারফোর্স ইজ অলসো ইন ফেসবুক। ঠিক আছে? ওই সাইটগুলো আমি বলে দেবো, ওগুলো নিজেদের মোবাইল থেকে লাইক করে নিও। whenever কোনো নোটিফিকেশন এলো তুমি জানতে পারলে। নেক্সট, এরপরে আসে আমাদের কলেজে এনসিসি কতজন করে এই কলেজে? হাত উঠাও। এনসিসি, আচ্ছা। তো এনসিসি যারা করে তারাও ডাইরেক্ট এয়ারফোর্স আসতে পারে। তাদের জন্য এটা একটা আছে, যেটা হচ্ছে এনসিসি সার্টিফিকেট তোমাকে পাস করতে হবে। এনসিসি সার্টিফিকেট পাস করার পর any graduate degree with minimum 60% marks কতটুকু আছে, and division C certificate clear হতে হবে। এজ লিমিটটা এখানে দেখো 19 থেকে 23 অবধি, মেল এন্ড ফিমেল ওই সেম ট্রেনিং। ঠিক আছে? এখানে কি হয়, দোজ যারা এনসিসি সার্টিফিকেট অলরেডি যাদের কাছে আছে তাদের কথা কি হয়, তাদেরকে এক্সামটা দিতে হয় না, and they will directly call for SSB সার্ভিস সিলেকশন বোর্ড। বুঝলে? তো এনসিসি যারা করছো বা যাদের করার একটা ইচ্ছে আছে, please pursue it and just take the C certificate. C certificate না নিয়ে পর্যন্ত তুই ছেড়ো না, it's my request. বাকি তোমাদের ওপিনিয়ন, তোমরা যেভাবে দিতে চাও। নেক্সট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা যেটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের কথা বলছিলাম, these are aeronautical engineering, qualification is 4 years degree with 60% marks in subject for advertisement, 60% marks minimum required. এখানে এজ লিমিটটা দেখো 18 থেকে 28, কারণ 18 থেকে 28 এই কারণে বলছে, কারণ তুমি গ্রাজুয়েশন করছো, গ্রাজুয়েশন করতে করতে আমাদের মিনিমাম এজ হয়ে যায় 21। তো এই কারণের জন্য 21 এর পর থেকেও একটা সুযোগ আছে, একটা এজ অফ 28 তক। তো এজ লিমিট 18 to 20, and এখানে জেন্ডার মেল এন্ড ফিমেল ক্যান জয়েন, and a special advertisement of UES for pre-final year boys in December। এরপরে এখানে একটা জিনিস দেখা যায়, যারা এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে জয়েন করতে চায়, যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, মানে কমপ্লিট হয়নি, তুমি এক্সাম দিয়ে দিয়েছো বা এক্সাম হবে ডিসেম্বরের কাছাকাছি, তোমার কমপ্লিশন হয়নি, বাকি 2 বছর তোমার কমপ্লিট হয়ে গেছে, এভারেজ নাম্বার ভালো, ইউ ক্যান অলসো গিভ দ্য এক্সাম। যখন এক্সামের রেজাল্ট বেরোবে তখন তোমার এন্ট্রান্স রেজাল্টও বেরিয়ে যাবে, and if you are eligible then definitely you can join। এই অপশনটা তাদের জন্য থাকে, থার্ড ইয়ার থেকেও এলিজিবল, যে তোমার ওটা কমপ্লিট হলো তারপরে তুমি জয়েন করবে এমনটা নয়, থার্ড ইয়ারেও তুমি ওখানে পরীক্ষা দিতে পারো। নেক্সট, গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ। এখানে এজ লিমিট আছে 20 থেকে 23 বছর পর্যন্ত গ্র্যাজুয়েট, তারপরে একটা আছে 20 থেকে 25 বছর পোস্ট গ্র্যাজুয়েট, কারণ গ্র্যাজুয়েশন করার পর মিনিমাম 2 ইয়ার্স লাগে মাস্টার্সে। তো অলরেডি তখন তোমার মিনিমাম এজ আমি বলে দিচ্ছি 22-23 অবধি হয়ে যায়। 21-এ গ্র্যাজুয়েশন করছো, 2 বছর আরো লাগলো, তাহলে তারপরেও তোমার কাছে কিন্তু হাতে সুযোগ থাকছে আরো 2-3 বছর, বিকজ লাস্ট এজ ইজ
25. এখানেও গ্রাউন্ড ডিউটি বাঞ্চে মেল এন্ড ফিমেল both can join and training 1 year and advertisement is given in June and December. Next, গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চে জয়েন করার জন্য যে কোয়ালিফিকেশন গুলো দরকার হয়, if you want to join in administration and logistics branch, you must have been graduated with 60% marks and post graduation minimum 50% marks required. अगर जो भी कारो don't be disappointed, मैं এটাই বলছি যে কারো 60% নাম্বার হতে এলো না, তোমার জন্য কিন্তু পোস্ট গ্রাজুয়েশন if you get 50% তোমার জন্য ওই সুযোগটাও কিন্তু রইল। And metrology degree specified thing, minimum 50% marks physics and maths at graduation level with minimum 55% marks in both the subjects required. If you want to join in education branch, PG post graduation in discipline, minimum 50% marks is required. It may be any subject, English, history, geography. যারা বেসিক স্ট্রিমে যারা পড়াশোনা করছে they can join in education branch. সেখানে কিন্তু রিকোয়ারমেন্ট 60% marks in graduation and 50% in master degree. Next, এরপর দেখো the most challenging situation that is যেটা হচ্ছে application and selection process, যে কিভাবে সিলেকশনটা হয়, কিরকম ভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এগুলো তো আমি বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম যারা গ্রাজুয়েশন পরে জয়েন করতে চাও। নেক্সট, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ব্যাপারে। অ্যাডভার্টাইজমেন্ট দেখলে যে ইউ আর এলিজিবল, ওখানে ডেট অফ বার্থটা পার্টিকুলারলি কিন্তু বহুত ভেরি করে, যে এত থেকে এত ডেট অফ বার্থের মধ্যে যারা আছে দে ক্যান অ্যাপ্লাই, অনেক ক্লিয়ারলি মেনশন করা থাকে। যদি আমরা এমপ্লয়মেন্ট নিউজ দেখি, ন্যাচারালি মোস্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর গিভেন ইন এমপ্লয়মেন্ট নিউজ অনলি, লোকাল নিউজে তো আসে না এগুলো। কারণ যেগুলো যদি ধরো যে লোকাল যেটা গোয়ালতোড়ে নিউজ পেপার, ইন্ডিয়ান এয়ারফোর্সের অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট দিয়ে তারা গোয়ালতোড়ে নিউজ পেপারে দেবে না, তো তারা দিতে গেলে যেটা অল ওভার ইন্ডিয়া বেসিস বা যেটা সব থেকে বেশি পপুলার যে এলাকাতে সেইগুলোতে মোটামুটি এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে থাকে। সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে কি হয়, এরপর নেক্সট পার্ট ইজ রিটেন এক্সাম, ইট ইজ কন্ডাক্টেড বাই ইউপিএসসি and one more exam is there, that is the FCAT. FCAT is conducted by IAF, Air Force নিজেরাই করে একটা, যেটা Air Force Common Admission Test, যেটা ওই FCAT দিয়েও কিন্তু তুমি জয়েন করতে পারো। ইট ইজ কন্ডাক্টেড বাই এয়ার ফোর্স, আর বাকিগুলো ইউপিএসসি করে। এরপরে থাকে এসএসবি। এসএসবি সম্বন্ধে বহু মানুষের এখানে ধারণা নেই, কতজন জানো এসএসবি সম্বন্ধে? একটু হাত উঠাও তো। কারো কোনো আইডিয়া আছে এসএসবি সম্পর্কে? লজ্জা করার কিছু নেই, যদি না থাকে তো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি কেউ জানতে চাইছে যে বেশ কিছু মানুষ জানে কিনা, চলো ঠিক আছে। এসএসবি মানে সচরাচর প্রথম আমাদের এলাকাতে মানুষ ভাবতো কিনা সশস্ত্র সীমা বল, ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ সার্ভিস সিলেকশন বোর্ড। এখানে কি হয়, সেখানে টোটাল একটা প্রোগ্রাম সেট করা থাকে 1 উইকে, সেই 1 উইক ধরে ইন্টারভিউ প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে। সেখানে বেশ কিছু টেস্ট থাকে, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, গ্রুপ অ্যাক্টিভিটি, পিকচার পারসেপশন এন্ড ডিটেকশন টেস্ট, and last of all psychological test and interview. So it is a 7 days full-fledged program. And if you want to become a commissioned officer of Indian Air Force, you have to pass SSB. SSB is mandatory requirement. And last, SSB to clear করে গেলে finally medical examination is required. তোমাকে মেডিকেলিও ফিট হতে হবে। যদি তোমার মেডিকেল ফিট কোনো জায়গাতে আনফিট আছে, তোমাকে নেওয়া হবে না, বা ইউ উইল বি রিজেক্টেড। এন্ড লাস্ট, মেডিকেলের পরও আছে মেরিট লিস্ট, এন্ড ইট ইজ অল ওভার ইন্ডিয়া মেরিট, সেই মেরিটও আসতে হবে। তো বেসিক স্টেজ আর আমাদের মধ্যে থাকছে 1, 2, 3, 4, 5 প্রথম অ্যাপ্লিকেশন, তারপরে এক্সাম, এক্সামের পরে এসএসবি, মেডিকেল টেস্ট এন্ড ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পরও তোমার কাছে কিন্তু আরেকটা অপশন থাকে, সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং। তোমাকে ট্রেনিং এ পাঠানো হলো, তোমার হাত পা ভেঙে গেল, তুমি ট্রেনিং কমপ্লিট করতে পারলে না, ট্রেনিং ছেড়ে চলে আসলে, সেটাও কিন্তু এরপরে হয়। ট্রেনিং কমপ্লিট করলে যেদিন তোমার কমিশনিং হলো, ইউ আর দ্য পার্মানেন্ট ইনকামেন্ট মেম্বার অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স। am I clear? তো সিলেকশন স্টেজগুলো লেন্দি, বাট যদি কারো ডেডিকেশন থাকে, ফোকাস অবশ্যই করলে তারা ডেফিনেটলি এটা অ্যাচিভ করতে পারে। নেক্সট, নাও the scheme of the written exam: NDA, mathematics, general ability test, English, general knowledge. এগুলো হচ্ছে মেইন NDA টপিক, that is mathematics, general ability, English and GK. NDA এর জন্য CDSE, elementary mathematics,
ইংলিশ এন্ড জেনারেল নলেজ। এগুলো হচ্ছে সিলেবাস, যে পরীক্ষাগুলো হবে সেটা সিলেবাস কি। নেক্সট এফক্যাট। এফক্যাটের যে সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল এবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, রিজনিং এন্ড মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট, এগুলো হচ্ছে ওর সিলেবাস এফক্যাটের। নেক্সট এগুলোর জন্য যদি কারো কোনো মানুষ বা কোনো ছেলে যদি এটার জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, মার্কেটে প্রচুর বই বেরিয়েছে, এরিয়ান বুককার্সের প্রচুর বই আছে যে এফক্যাটের উপরে, এলটি এর উপরে। জাস্ট পারচেজ ওয়ান, ওখানে সিলেবাস থেকে সবকিছু দেওয়া থাকে এবং তোমরা সেই হিসাবে প্রিপারেশন নিতে পারো। নাও এসএসবি টেস্টিং সম্বন্ধে বলছি। এই এসএসবি দের সার্ভিস সিলেকশন বোর্ড, দ্যাট ইজ ফেজ 1, এটাতে হয় পিপি এন্ড ডিটি টেস্ট, যেটা পিকচার পারসেপশন এন্ড ডিটেকশন টেস্ট। এটা কি রকম, এখানে ফার্স্ট ডে যেদিন তুমি এসএসবি সেন্টারে পৌঁছাবে সেদিনই করানো হয়। সেখানে পুরো এরকম অডিটোরিয়াম হলে তোমাদেরকে বসানো হবে, তোমাদের সামনে একটা ছবি দিয়ে দেওয়া হবে, একটা ছবি। ইট উইল স্টে জাস্ট ফর 1 মিনিট অনলি। এরকম পুরো রুমটা অন্ধকার করে দেওয়া হয়, করে দেওয়ার পরে এটা তোমাকে ছবি দেওয়া হবে, লাইট অফ করার পরে তোমাকে দেওয়া হবে পিকচার পারসেপশন এন্ড ডিটেকশন টেস্ট। তো সেই ছবিটা দেখার পরে একটা কোনো ছবি দেওয়া আছে, কোনো একটা ন্যাচারাল বিউটি বা কোনো একটা সিনারি দেওয়া আছে, তোমার যদি ছবিটা 1 মিনিটের জন্য দেওয়া হবে, লাইট অফ করার পরে এখানে লাইট অন করা হয়, তখন কিন্তু ওই ছবিটা ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে এবার তোমাকে হাতে কাগজ দিয়ে দেওয়া হয় যে তুমি ওটা ছবিটা সম্পর্কে কি দেখলে ওটা লেখা। দ্যাট ইজ পিকচার পারসেপশন এন্ড ডিটেকশন টেস্ট। যে ওই ছবিটার মধ্যে তোমার মেমোরিটাকে এটা কাজ করা হয় যে তুমি ওই ছবিটা দেখার পর তোমার ক্যাচিং ইমেজটা কতটা, যে তুমি কতগুলো জিনিস মনে রাখতে পেরেছো। দেন এটা বলা হয় যে রাইট এ স্টোরি। ওই ছবিটার উপরে তুমি একটা স্টোরি বানাতে বলা হয়। তো সবাই যতগুলো ছেলে এসছে সবাই কিছু না কিছু লিখবে, সবাই আলাদা আলাদা লিখবে ছবিটা দেখার পরে। ছবিটা দেখার পরে হয়তো দেখলে তুমি হয়তো 5টা মনে রাখতে পেরেছো, কেউ 10টা, সেগুলো বিভিন্নভাবে টেস্ট করা হয়। কিন্তু দিস পিপিডিটি ইজ দ্য ফার্স্ট টেস্ট এন্ড দ্য নেক্সট ইজ ইন্টেলিজেন্স টেস্ট। ওখানে কিছু কোশ্চেনও দেওয়া থাকে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টাইপের, জেনারেল ইন্টেলিজেন্স থাকে, সেইগুলো ওখানে কিন্তু পরীক্ষা করা হয়। ফেজ 2, ইফ ইউ পাস ফেজ 1, ম্যাক্সিমাম যারা যায় এসএসবি তে তাদেরকে ফার্স্ট ফেজ 1 এ পাস করে যায়। ইট ওয়াজ রিকোয়ার্ড অনলি 10 ক্যান্ডিডেট। আমরা যদি 10টা ছেলের প্রয়োজন হয়, এসএসবির জন্য আমরা 100 টাকা 100 10, তো সেই 100 এর মধ্যে 10টার মধ্যে আমরা অনলি 4টা, মানে ধরুন 40 জনকে রেখে 60 জনকে কিন্তু প্রথম দিনে কিন্তু আউট করে দেওয়া হয়। 1:4 এভাবে রেশিও থাকে। তো নেক্সট ডে থাকে যে ফেজ 2, দ্যাট ইজ সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্টিং। সবাইকে মিলে 4টা করে গ্রুপ করে যে একটা কাজ দেওয়া হলো, যে ওই গ্রুপে তারা কেমন পারফরম্যান্স করছে এটা দেখার জন্য। ইন্ডিভিজুয়াল তো সে পরীক্ষা দিয়ে এসেছে। এন্ড নেক্সট ইজ ইন্টারভিউ, আর লাস্ট যেটা ফেজ 2 এর, দ্যাট ইজ বোর্ড কনফারেন্স। বোর্ড কনফারেন্সে এখানে সারে এক্সপার্ট বসে থাকে, টোটাল 9 জন ক্যান্ডিডেটকে দিয়ে ইন্টারভিউ হয়। এখানে সেখানে তার টোটাল ওই 4-5 ডেজের যে পারফরম্যান্স সবকিছু দেখার পর সেখানে তাকে ইন ইয়া আউট। মেডিকেলের জন্য ফিটনেস সার্টিফিকেট আছে, ইউ আর ফিট ফর মেডিকেল, মেডিকেলের জন্য করো, অ্যাপ্লাই ফর মেডিকেল। এন্ড যদি তোমার সেখানে যদি ফিট না হয়, দে আর সেন্ড ব্যাক টু হোম। এটা এসএসবি সম্পর্কে বেসিক আইডিয়া পাওয়া গেল। এন্ড গভর্নমেন্ট ইজ গিভিং ফ্রি ট্রান্সপোর্ট ফর এসএসবি। ইফ ইউ আর সিলেক্টেড ফর এসএসবি, তোমাকে এসি সিটার রিজার্ভেশন দেবে যে তুমি এসএসবি সেন্টারে পরীক্ষা দিয়ে যাবে, এন্ড দ্য কস্ট উইল বি বিয়ার বাই ইন্ডিয়ান এয়ারফোর্স। আসা যাওয়া, আর ইভেন তো ওই 5 দিন তুমি এসএসবি তে থাকা খাওয়া সেটাও কিন্তু গভর্নমেন্ট বসে, তোমার সেখানে টাকা পয়সা লাগবে না। বাট বিফোর গেটিং দিস অপরচুনিটি ইউ হ্যাভ টু ক্র্যাক the exam. Got it? Next, PAVT. Those who becomes pilot, যারা পাইলট আছে এয়ারফোর্সে জয়েন করতে চায়, তাদেরকে একটা এক্সট্রা এক্সাম দিতে হয়, দ্যাট ইজ PAVT, পাইলট অ্যাপটিটিউড এন্ড প্র্যাকটিস টেস্ট। সিমুলেটরের মতো জিনিস থাকে, সেখানে টেস্ট করায়। বাট রিমেম্বার, if you once fail in this exam, you will never be eligible for re-appraisal. যদি একবার এই PAVT ফেল করে কেউ and he was not he was not given a chance for second opportunities. So be serious for PAVT, pilot aptitude and practice test. Next, now the psychological test, that is thematic appreciation test, word association test, situation reaction test and self-description. These are psychological point of view. Our expert psychologists are there by giving you certain questions, certain answer. যেগুলো আসে এগুলো থেকে জিজ্ঞাসা করে, এগুলো থেকে তোমার টেস্ট হবে and they will give you the number. Word association test.
জাস্ট ফর কেমন ভাবে বলছি, জাস্ট আমি তোমাকে বললাম যে জাস্ট টেল মি এ ওয়ার্ড স্টার্টিং ফ্রম আর, আর দিয়ে যে কোনো একটা ওয়ার্ড বলো। হ্যাঁ ফটাফট বলতে হবে, কিন্তু এর জন্য টাইম ইউজ করতে হবে। আর দিয়ে আমি একটা ওয়ার্ড বললাম, হ্যাঁ রেড, প্রথম ওয়ার্ড বললাম। আর দিয়ে বললাম কি, এবার রেড দিয়ে একটা সেন্টেন্স বলো, টেল মি এ সেন্টেন্স। আই অ্যাপ্রিসিয়েট রেড। এর উপরে লাগাতার এর উপরে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, একটার পর একটা প্রশ্ন। এরপরে কি হয়, এগুলো ওরা সাইকোলজিকে কিভাবে টেস্ট করে, দেন সাইকোলজিস্ট আর এক্সপার্ট ফর দ্যাট। এইভাবেই হয়। হঠাৎ করে সাডেনলি তোমাকে একটা বলবে যে স্টার্ট এ ওয়ার্ড ফ্রম কে, রাইট 10 ওয়ার্ডস স্টার্টিং ফ্রম কে, বি, সি, ডি। দেখো দেন বলবে যে স্টার্ট এ ওয়ার্ড, স্টার্ট এ সেন্টেন্স, স্টার্ট এ প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ, এইভাবে। তো ওখানে ওরা টেস্ট করে ওইভাবেই, যেটা হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। দ্যাট কামস আন্ডার সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি পরীক্ষা দিতে আসছো, তোমার আগে ইন্টারভিউ আছে কোনো একটা চাকরির, তুমি রাস্তাতে আসছো, সাডেনলি দেখলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাতে, তো ওই সিচুয়েশনে তুমি কি করবে? জাস্ট ইমাজিন যে তুমি পরীক্ষা দিতে আসছো, সাপোজ তোমার একটা ইন্টারভিউ আছে আজকে, তুমি চাকরি পাবে বা তোমার চাকরির একটা ইন্টারভিউর জন্য যাচ্ছ, তুমি রাস্তাতে দেখলে যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুজন রাস্তায় ছটফট করছে, তো এই সিচুয়েশনে তুমি কি করবে? দিস ইজ দ্য বেসিক সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। কি করবে? জাস্ট গিভ মি দ্য অ্যানসার, ইটস ওপেন টু অল। তুমি কি পুলিশকে ফোন করবে? নেক্সট, আগে তাকে হেল্প করবে। আগে যদি তাকে হেল্প করতো, তুমি তোমার ইন্টারভিউ ফেল করে যেতে, তখন সেখানে কি করবে? তোমার চাকরির প্রয়োজন নেই। নেক্সট, হ্যাঁ কাউকে বলে দিয়ে ও বলছে আমি বেরিয়ে যাবো, যে কেউ এসে ওকে হেল্প করবে, আমি আমার রাস্তায় চলে গেলাম, তো সেখানে তুমি আছে যে ইউ আর সেলফিশ। নেক্সট, আর কারো কিছু উত্তর দেওয়া আছে? তো এইগুলোতে কি হয় বলতো, দিস আর সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। তোমাকে সার্টেন এমন সিচুয়েশনের মধ্যে ফেলবে যেগুলোর অ্যান্সার তুমি যেটাই দিতে যাও না কেন, আইদার ইট মে বি রাইট অর ইট মে বি রং, বাট এগুলোতে কি করে, হাউ ইউ আর ডিলিং, তুমি ওই সিচুয়েশনে কিরকম ভাবে হ্যান্ডেল করছো, এটা টেস্ট করা। সাপোজ নেক্সট ওয়ান এক্সাম্পল আই এম গিভিং ইউ, জাস্ট বি সাইলেন্ট প্লিজ, সেটেল ডাউন এন্ড বি সাইলেন্ট। নেক্সট, quiet please. Next, suppose তুমি একটা নৌকাতে নদীর উপরে নদী পার হচ্ছ নৌকাতে করে, তোমার সাথে তোমার মা আছে, এটা ছেলেদের জন্য কোশ্চেন, আর তোমার বৌমাও আছে, মানে তোমার ওয়াইফ, মাদার এন্ড ওয়াইফ। তো তাদের মধ্যে দুজনের মধ্যে তুমি যে কোনো একজনকে বাঁচাতে হবে, দুজন জলে পড়ে গেছে, আর তুমি কিন্তু বাঁচাতে পারবে যে কোনো একজনকে। ইন দ্যাট সিচুয়েশন হোয়াট ইউ উইল ডু? ছেলেদের জন্য এই কোশ্চেনটা, যে একটা নৌকায় করে তুমি তোমার মা এবং স্ত্রীকে নিয়ে নদী পার হচ্ছ, দুজনেই নদীতে পড়ে গেছে, সেখানে ওই সিচুয়েশনে শুধু তুমি মাত্র একজনকে বাঁচাতে পারবে, তুমি এই মুহূর্তে কাকে বাঁচাবে, মাকে না বউ? আচ্ছা কেউ বলছে মাকে বাঁচাবো, তাহলে বউ কি দোষ করলো? Your wife is completely dependent on you. So this type of questions are done. Next. This is যেটা আমাদের থাকছে, এই টাইপের হয় কোশ্চেন গুলো করে। Just don't react, just please keep quiet. Don't do the discussion. If you have the discussion, do it after 1 hour, please. It's my request. Next, that is this type of questions are being asked in SSV. That is in situation reaction test. But this answer, if you give the right answer or wrong answer, it doesn't matter. It matters how you are interacting with them. তুমি উত্তরটা কিভাবে দিচ্ছ, তোমার প্রেজেন্স অফ মাইন্ড, দ্যাট ম্যাটার্স। আমি যদি বলি যে আমি ওই ছেলেটাকে বাঁচাতে হসপিটালে চলে যাবো, পরীক্ষা দিয়ে যাবো না, দ্যাট মিনস আই এম কমপ্লিটলি লাইং। আমি মহাত্মা গান্ধী নই, এন্ড আই এম কমপ্লিটলি লাইং। মানে আমার মধ্যে এই লাইং কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বা মিথ্যা অ্যাক্টিভিটিস প্রবণতা আছে। সাইকোলজিক্যাল যারা সাইকোলজিস্ট, দে উইল জাজ ইউ যে তোমার ভিতরের পার্টস কি। সো তুমি যদি লুকাতে যাও ওখানে, ইউ ক্যান নেভার বি ফার্স্ট ইন এসএসবি। তুমি কি সেটাই তোমাকে ওখানে রিপ্রেজেন্ট করা দরকার। তুমি যদি বলো যে
আমি একে মিথ্যে কথা বলে ভালো উত্তর দিয়ে বেরিয়ে যাবো, ইটস নেভার বিন পসিবল। দে আর সো মাচ ট্রেন্ড, দে উইল পুট ইউ ডাউন দেয়ার। ঠিক আছে? তো কিছু অ্যান্সার, যেমন আমি যাবো, হ্যাঁ ডেফিনেটলি আমার পরীক্ষা চাকরি আছে, যদি কোনো সঠিক ছেলে হয় সে বলবে স্যার আমি কাউকে ডেকে দিই, আমাকেও কাউকে একটা আসামিকে ডেকে দিলাম, সে দেখুক কিন্তু আমার চাকরি, ইটস মাই লাইফ, আমাকে যেতে হবে। তার মানে যে সাইকোলজিস্ট বসে থাকবে সেও বুঝবে যে ছেলেটা জেনুইন কথা বললো। কিন্তু আমি যদি বলি যে না স্যার আমার চাকরি চলে যাক, আমি আগে হসপিটাল নিয়ে যাবো, বলে ইটস নেভার বিন পসিবল। 99% ক্ষেত্রে এটা দেখা যায় না। আমার রাইট অর নট? তো এগুলো হচ্ছে মেইন ব্যাপার। নেক্সট ইজ গ্রুপ ডিসকাশন। সবাই মিলে একটা ডিসকাশন হয়, গ্রুপ প্ল্যানিং, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, হাফ গ্রুপ টাস্ক, গ্রুপ অবস্ট্রাকচার, কমান্ড টাস্ক, লেকচারিং, ইন্ডিভিজুয়াল অবস্ট্রাকচার এন্ড ফাইনাল গ্রুপ টাস্ক। সবাই মিলে এখানে কি হয়, ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ইজ জাজড এন্ড নেক্সট ইট ইজ গ্রুপ পারফরম্যান্স ইজ অলসো রিকোয়ার্ড। যে সবাই মিলে একসাথে তোমাকে চারটে ছেলে একটা গ্রুপ করে দিলাম, তুমি গ্রুপে কিভাবে পারফরম্যান্স করছো, হাউ টু কন্ট্রোল আদার্স, তুমি আর পাঁচজনকে কিভাবে চালাচ্ছ। কেউ এত একটা কাঠের গুড়িকে দিয়ে দেওয়া হলো, ইউ আর 5 পিপল, দড়িও দিয়ে দেওয়া হলো, তোমাকে বলা হলো যে কাঠের গুড়িটা এখান থেকে ওখানে নিয়ে যাও। সাপোজ তোমার 5 জন মিলে মিশে কিভাবে করছো, যদি 5 জনে একসাথে ধাক্কা দাও গুড়িটা আগে যাবে। এবার 5 জন তুমি এদিকে ধাক্কা দিচ্ছ, ও দিকে এইদিকে, গুড়িটা নড়বে ওখান থেকে। So group task is also required because you will command people. Next, an interview the key is for education background, your academics, interest of sports and games, extracurricular activities and family background, interest and hobbies. এগুলো particularly interview জিজ্ঞাসা করা হয়। Next, and SSB ওই একই কথা যেটা আমি আগে বললাম। নেক্সট, এই যে কনফারেন্স যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, তোমার সাথে কথা বলতে বলতে সেই সাইডগুলোতে আছে। নেক্সট, যেটা বললাম অ্যাকোমোডেশন ফ্রি, মেডিকেল কভার, লাইফ ইন্স্যুরেন্স, ফ্লাইং ব্রাঞ্চ, এটা আছে আই অফারস ইউ। হ্যাঁ নেক্সট করো না এটা। হ্যাঁ, এরপর তুমি এগুলো করার পরে সাকসেসফুল ট্রেনিং করার পরে এয়ারফোর্সে জয়েন করলে এয়ারফোর্স তোমাকে কি দেবে, হোয়াট ইউ উইল গেট ফ্রম ইন্ডিয়া। না আই অফারস ইউ ফ্রি অ্যাকোমোডেশন, থাকার জায়গা, ফ্রি মেডিকেল কভার ফর সেলফ এন্ড ডিপেন্ডেন্স, তোমার পরিবারের জন্য ফ্রি মেডিকেল দেবে। Life insurance covers for flying around 53 lakhs. Now it is being 1 crore. It's changed. And other branches for 53 lakhs something. So insurance to look into all detail. You will get CSD facilities. Say military canteen, saman jinis photo ne ajun jiglo pabe. You will get the CSD facilities and leave travel concept LTC. Next, 60 days you will get annual leave, 20 days as a casual leave in a year. এক বছরের মধ্যে 80 দিন তুমি ছুটি পাবে। Loan facilities, study leave up to 2 years, special rent concession, self and dependence. It is not for only for you, your family. তুমি শুধু তোমার পরিবারের, শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার যারা তোমার উপরে ডিপেন্ডেন্ট, ইউ মাদার ফাদার, ঠিক আছে। এন্ড যারা তোমার বাচ্চা, দে উইল গেট অনলি 21 ইয়ার্স, 21 বছর পর্যন্ত তারা পাবে। এন্ড আফটার দ্যাট দেবে না। তো এরপরে যেটা আছে স্পেশাল রেল কনসেশন, অটোমেটিক মেম্বারশিপ ইন অফিস স্পেস এন্ড ইনস্টিটিউট, স্পোর্টস ফ্যাসিলিটিস পাবেন, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পাবেন। নেক্সট, নাও লুক ইনটু দ্য ম্যাটার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। সবাই আমরা অ্যাডভেঞ্চারতে মানে প্রত্যেকেরই একটা শখ থাকে যে আমরা ট্রেকিং করবো, প্যারাগ্লাইডিং, প্যারা জাম্পিং, সব কিছু করবো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইন্ডিয়ান এয়ারফোর্স দ্যাট উই হ্যাভ অল দিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। প্রথমে আমাদের মধ্যে দেখো এয়ার অ্যাক্টিভিটিস আমাদের কতগুলো হয়। দ্যাট ইজ স্কাই ডাইভিং, আকাশ থেকে যেটা প্যারাশুট নিয়ে পড়ে। And there is power hang gliding, microlight fighting, paragliding, hot air balloon, aero modeling and parasailing. This comes under air activities. এতগুলো adventure activities and all are free of cost. কোনো টাকা পয়সা লাগবে না। তুমি যদি প্যারা জাম্পিং করতে যাও, it will take minimum 5,000. যে নরমাল একটু প্যারাশুট করে তোমাকে এখান থেকে অবধি ঘুরিয়ে দেবে। ন্যাচারালি হয় হিমাচল প্রদেশের গিরবিলিং জায়গাতে যে প্যারাগ্লাইডিং করা হয়। But in Indian Air Force, it is free and you will be extra paid if you do this activity. Next, landing activities এর মধ্যে মাউন্টেনিং আছে, ট্রেকিং, অ্যাডভেঞ্চার ক্যাম্প, রক ক্লাইম্বিং, স্কিং। আমি যেখানে ছিলাম লাস্ট টাইম ওয়াজ পোস্টেড ইন ডালহৌসি, আমরা ক্যাম্প করাতাম স্কিং ক্যাম্প। It is being conducted every year, depending on the snow accumulation in this area. Because for this snow skiing camp, it requires 4 or 5 feet of snow. 4-5 feet দরকার হয়, নাহলে স্কিং ক্যাম্প করানো যায় না। And Dalhousie was that place, we have a earmarked place in Daipur. We conduct every year skiing camp, and it is free of cost. Next, motorcycle expedition, it is being frequently done. Cycling expedition and car rally. If you are in a water enthusiast, water activities, rafting, kayaking, windsurfing, sailing and scuba diving. So, Air Force
এমন একটা অর্গানাইজেশন, আমি বলতে চাই যদি তোমরা তোমাদের ওখানে ক্যারিয়ার ওখানে নিয়ে যেতে চাও, ইউ উইল গেট অল ফেসিলিটিস। তোমার যদি অ্যাডভেঞ্চার শখ থাকে, ইউ ক্যান গো ফর দ্য অ্যাডভেঞ্চার এরিয়াস, ওটাও তুমি পূরণ করতে পারবে। ফায়ার ফোর্স ইজ গিভিং ইট দ্য বেনিফিট। আর সব থেকে বড় জিনিস, ইউ ক্যান পুট on the uniform, Air Force uniform, and it's a great opportunity to serve the Indian mother, your nation, India. এটাকে সার্ভ করার সুযোগ পাবে। ইটস এ ডিফারেন্ট টাস্ক, বাট আমার এটাই উদ্দেশ্য যে তোমাদের মধ্যে যদি এই লেকচারে দুজন ছেলে যদি মোটিভেট হতে পারে, সো মাই লেকচার ইজ ফ্রুটফুল। এয়ারফোর্সের মধ্যে শুধুমাত্র যে চাকরি করাটাই এমন নয়, এয়ারফোর্সের মধ্যে সমস্ত কিছু, ইউ উইল গেট মেডিকেল ফ্যাসিলিটিস, পেমেন্টস, লিভ, loans, accommodation, meal, travel, CSD, and along with this যেগুলো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও তোমার মধ্যে থাকছে। নেক্সট, এরপর দেখো যে কিরকম ভাবে প্রমোশন হয়। ফ্লাইং অফিসার টু ফ্লাইং লেফটেন্যান্ট, ইট টেক্স 2 years, ফ্লাইট লেফটেন্যান্ট টু স্কোয়াড্রন লিডার 6 years, স্কোয়াড্রন লিডার টু উইং কমান্ডার 13 years, and assured career progression up to group captain. Next, এগুলো এখানে যে পেমেন্টের গুলো দেওয়া আছে সেটার সাথে আমার কাছে লেটেস্ট পিপিটিটা নেই, এটা আছে যেটা পিপিটি সেটা পুরনো। এই যে পেমেন্ট স্ট্রাকচার এন্ড স্যালারি, ইট ইজ ড্রাস্টিক্যালি চেঞ্জড। এখানের মধ্যে এটা দেখে ভাবার কিছু নাই, এই যে পেমেন্ট দেখাচ্ছে এখানে, এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে নতুন। নেক্সট, এছাড়াও কি কি অ্যালাউন্স পাবে, পেমেন্ট স্যালারি বাদ দিও, ইউ উইল গেট ফ্রি ডেলি অ্যালাউন্স ইফ ইউ আর পোস্টেড ইন লে, লাদাখ, ইন ইস্টার্ন সেক্টর। तो সেখানে যে ফিল্ড এরিয়া থাকে সেটার জন্য অ্যালাউন্স থাকে। সাপোজ ইফ আই এম পোস্টেড ইন লাদাখ, আই উইল গেট এক্সট্রা 21,000, তোমার যে স্যালারি আছে সেটার সাথে এক্সট্রা তুমি পাবে। এন্ড আফটার কমপ্লিশন অফ 2 years of Ladakh posting, and you may take as a choice posting in your choice full area. আমি যদি লাদাখে থাকি 2 বছর পর আমি চয়েস নিতে পারি যে আমার এরপরে যদি পোস্টিং আসছে, আমি আমার চয়েসের মধ্যে 3টে জায়গা দিলাম, if the vacancies exist there and I will be posted there, so you will get second options also. নেক্সট, এখানে পাবে তুমি মডিফাইড ফিল্ড এরিয়া, হাই অল্টিটিউড, লাদাখ হাই কামস এট হাই অল্টিটিউড, কাউন্টার ইনসার্জেন্সি অ্যালাউন্স, যেখানে প্রায় গন্ডগোল ঝগড়া প্রায় ইট ইজ ইন দ্য ভ্যালি, কাশ্মীর ভ্যালি। কাশ্মীরের যে সমস্ত এরিয়াগুলো আছে সেখানে কন্টিনিউ কোনো না কোনো দাঙ্গা হাঙ্গামা চলছে, ইফ ইউ আর পোস্টেড ইন দেয়ার ইউ উইল গেট সিআই অ্যালাউন্স এন্ড ডেপুটেশন অ্যালাউন্স ইফ ইউ আর পোস্টেড ইন অ্যাব্রড, ইন্ডিয়ার বাইরে, যদি তুমি যদি কোথাও তোমার পোস্টিং আছে, ন্যাচারালি আমাদের পোস্টিং আছে সেগুলোতে এমবেসিস, আমেরিকান এমবেসিস, রাশিয়ান এমবেসিস, শ্রীলঙ্কান এমবেসিস, যেখানে ইন্ডিয়ান এমবেসিস যেগুলো আছে বাইরের কান্ট্রিতে, সেগুলোতে কি হয়, সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পোস্টিং হয়। ইফ ইউ আর ডিপ্লয়েড ফর দেয়ার ইন কম্বো এন্ড ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, you will get deputation allowance and it will be counted in dollars and many more. Next, and most interesting, that is the quality of life. It matters because in different services it is a disciplined life, a long-term relationship, structured organization, socializing, officers' meals facilities. Next, schooling facilities, leave, secure camp area, social status, armed forces officer, unparalleled lifestyle. Next, it's a noble service to the motherland and an honorable position to be proud of. Definitely, Indian Air Force মধ্যে যদি তুমি চাকরি করো বা তুমি যদি ওটাকে এজ এ প্রফেশন নাও, you will get all these facilities, এগুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো তুমি পাবে। And most of all, and most interesting things, and you will get pension. After completion of 15 to 20 years of service, you will get pension. Baki, it is up to you. You have to take the decision for your careers and futures. So, my speech is over. Now I am open to questions. যদি কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে, তোমরা হাত উঠাও, কোশ্চেন করো। I will try to give you the best answer. কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যে লেকচারটা যেটুকু হলো এখান থেকে, বা ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যদি কিছু জিনিস জানার দরকার থাকে, প্লিজ রেজ হ্যান্ড and ask question. I will give you the answer. And the time limit is only 10 minutes. Please be cooperative with the time. এই যাদের প্রশ্ন আছে হাত তোলো, হাত তুলে প্রশ্ন করো। তোমাদের কিছু না কিছু তো মনের প্রশ্ন থাকবেই বা জিজ্ঞাসা কিছু থাকবেই। যাদের ভারতীয় বায়ুসেনায় কর্মসংস্থানে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি give you the answer. তো
তোমরা হাত তোলো এবং জেনে নাও। হ্যাঁ বলো বলো। কোয়ালিফিকেশন ইজ দেবো আমি এই লেকচারে পিপিটিতে বললাম প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা আছে। যদি ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এজ এ ফ্লাইং ব্রাঞ্চ ইউ হ্যাভ টু গিভ প্লাস টু ক্যারেক্টারিস্টিক। এরপর যদি তুমি এডুকেশন ব্রাঞ্চে আসতে চাও তো তোমার সেখানে গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন ইজ রিকোয়ার্ড। গ্রাজুয়েশন is 60% marks and post graduation 50% marks. Then you have to enter for AFCAT, Air Force Common Admission Test. ওই পরীক্ষা দিয়ে তুমি জয়েন করতে পারো। তো প্রত্যেকটাই if you are a BCom candidate you can join accounts. এমনটা নয় যে শুধুমাত্র সায়েন্স অ্যাকাউন্টে ছিল যেটা তোমার সাবজেক্ট কি কেমিস্ট্রি you can also join education branch. Mathematics 10 plus 2 তে কম্পালসারি করে কিন্তু 10 plus 2 তে তোমার কেমিস্ট্রি থাকবেই তো। তোমার কি কেমিস্ট্রি তোমার অনার্সের সময় ছিল তো ফুল অনার্সের সময় পাস আচ্ছা নো কোনো অসুবিধা হবে ওটা কমপ্লিশন অফ গ্রাজুয়েশন তুমি জানতে পারো। আমি এখান থেকে কিভাবে প্রিপারেশন নেবে প্রিপারেশন সেভাবে নেবে। জাস্ট তোমার একটা এফক্যাটের জন্য বই পাওয়া যায় উপকাশ হ্যারিহান্টের বইগুলো তুমি কেনো ইউ উইল গেট দ্য সিলেবাস এন্ড এখন থেকে ওটার জন্য তৈরি শুরু করো। কারণ এজ লিমিটে স্টিপুলেটেড ওই এজের পরে কিন্তু তুমি যদি চাও তুমি জয়েন করতে পারবে না। সো মেক ইউর হে when the sun shines. নেক্সট আর কারো কিছু জানার আছে? লজ্জা করো না, লজ্জার কিছু নেই। ডোন্ট বি শাই। তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করো, কোনো লজ্জার কিছু নেই। হ্যাঁ বলো। হ্যাঁ ইটস 5 ফুট অনলি মেয়েদের ইফ ইউ আর ট্যাপ এলিজিবল। কোনো হাইটের জন্য কোনো অসুবিধা নেই। মেয়েদের জন্য হাইট 5 ফুট আর ছেলেদের জন্য 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি থেকে স্টার্ট হয়ে যায়। So height not is 165 centimeter required centimeters. And next, please silent please. Next, medical test কি কি হয়? Medical test পুরো বডি চেক আপ হয়। ফার্স্ট তোমার ব্লাডে যত রকম ধরনের টেস্ট হয় ওটা টেস্ট হবে, ইউরিন, হাইট, বডি, বোনস, চেস্ট, এক্স-রে, ইসিজি এন্ড চোখটারও টেস্ট হয়, হাইট টেস্ট হয়। তো মোটামুটি বডির পুরো যেগুলো বেসিক নর্মাল টেস্ট সেগুলো সবগুলোই হবে। ইসিজি ইকোর তো জোর পড়ে না, ইসিজি, ব্লাড, ইউরিন আর চোখের, স্কিন অ্যান্ড বোন। স্কিন আমরা দেখি যে র্যাশ আছে কিনা, কোনো ইয়ে আছে কিনা, একনি আছে কিনা, কোনো ডিজিজেবল কমিউনিকেবল ডিজিজেবল কোনো কিছু আছে কিনা। যে ধরো তোমাকে নিয়ে নেওয়া হলো, সাডেন তোমার মধ্যে এমন একটা ডিজিজ বেরোলো যেটা আদার্স বাচ্চাকে স্প্রেড করতে পারে। তো ইটস বেটার টু চেক ইট ইন দ্য ফার্স্ট টাইম। তো এখানের মধ্যে মেডিকেলে পুরোটাই চেক আপ করে। হ্যাঁ ফুল বডি চেক আপ হয়। আইসাইট ইজ 6/6 ইজ রিকোয়ার্ড। এবার কিছু ক্ষেত্রে যেমন আছে কালার ব্লাইন্ড, স্কুইন্ট আই, এগুলো চেক হয়। এরপরে 6/6 কিছু পার্টিকুলার ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এজ এ ফ্লাইং ব্রাঞ্চ, যদি পাইলট হতে চাও তোমার আইসাইট অনেক বেশি ভালো দরকার। তো সেই জায়গাগুলো তোমরা ছাড়ে না, কিছু অন্য ব্রাঞ্চে কিন্তু কম বেশি রিকোয়ারমেন্ট হিসাবে যদি এডুকেশন ব্রাঞ্চে কেউ জয়েন করতে চায় তার 6/7 হলেও চলবে, তার কাজ পড়াশোনা করানো। তো সেক্ষেত্রে কিছু না কিছু ওগুলো হালকা কিছু মার্জিন করা থাকে। এখন দেখো 6/6 ব্যাখ্যা করতে গেলে আমি নট মেডিকেল এক্সপার্ট। যেমন ধরো আমি তোমাকে একটা বেসিক কথা বলছি, ওই পিছনের ছেলেটা থ্যাংক ইউ লেখাটা দেখতে পাচ্ছ তো? লাস্ট ওয়ান, লাস্টে যারা বসে আছো তারা এই থ্যাংক ইউ ওয়ার্ডটা দেখতে পাচ্ছ? এটা দেখতে পাওয়া যাচ্ছে তো? এর থেকে আর একটু আগে লেখাটা, এখানে ঘড়ির কটা টাইম দেখা যাচ্ছে? উপরে কি লেখা আছে? সবথেকে উপরে লাইনটা so all are in condition। তো তোমাদের কোনো দরকার নেই, সবাই চোখ ঠিক আছে। নেক্সট
এছাড়া এফক্যাটের জন্য প্রচুর বই, এরিয়ান্ট আছে, উপকার্স আছে, আর মার্কেটে প্রচুর দেখবেন বলে বই পাওয়া যায়। আমি বেসিক দুটো কোম্পানির কথা বললাম, এরিয়ান্ট, উপকার্স। লুপসাইটেরও একটা আছে দেখলাম, পেছনে একটু পুরো সিলেবাস দেওয়া থাকে, সিলেবাস ওয়াইজ প্রিপারেশন কিরকম পাবে যাবেন, লাস্ট কোশ্চেন পেপারও ছিল থাকে। হ্যাঁ হ্যাঁ, বইটা পড়ে শুধুমাত্র তুমি বইটা পড়ে দিলে হবে এমনটা নয়। তা বই একটা কি হয়, একটা সিলেবাস দেওয়া আছে, সিলেবাসের একটা বেসিক কিছু জিনিস দেওয়া আছে, শুধুমাত্র যে বইটা কমপ্লিট করলে হয়ে যাবে। যেমন ইউপিএসসি সিলেবাস, ইউপিএসসি যদি এনি ইন্ডিভিজুয়াল অর এনি অ্যাসপিরেন্ট একটা অথরের বই ক্র্যাক করে 100% পারবে না। আর এটাও হতে পারে যে কেউ হয়তো একটা পড়ে করে দিয়েছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। হ্যাঁ, প্রসিডিওরটা দেয়। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য যদি কারো আরো পেছনে থাকে, কিছু কিছু জায়গায় এখন কোচিং সেন্টার রয়েছে, যার বিভিন্ন অনলি এসএসবি কোচিং। তো ওটাতে যদি কোনো ছেলে পরীক্ষায় পাস করলো, হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে প্রচুর আছে, দুর্গাপুরেও আছে। অ্যান্ড অল ডিফেন্স রিটায়ার্ড অফিসার্স আর ডুইং ইট। যারা এই কাজই করতো ডিফেন্সে, তারা আফটার রিটায়ারমেন্টের পরে এগুলো করছে। অ্যান্ড দে আর গিভিং গাইডেন্স। দিল্লিতে আছে, কলকাতাতে আছে, দুর্গাপুরে আছে। যারা ডিফেন্স রিটায়ার্ড অফিসার্স করে, তারা কি করে, তারা এখানে আমাদের কলকাতাতে আছে, আমি দুর্গাপুরে আছে। এবার দেখুন, কেভিলিয়ার বলে একটা আছে। এবার আমি ওগুলোকে আমি পাঠিয়ে দেবো বা সার্চ করে দেখলে তো বলে যাবে। আমাদের রেডিলি এখন কলকাতাতে আছে দুটো, যেমন কেভিলিয়ার বলে একটা ইনস্টিটিউট আছে, সেখানে ওরা পড়ায়। ওরা কি করে, ওই 4-5 দিনের জন্য একটা পরীক্ষায় পাস হলে যতগুলো ছেলে আসবে সবাই পরীক্ষায় পাস করে এসছে, তারা একটা 7 দিনের কোর্স তৈরি করলো, 7 থেকে 10 দিনের মধ্যে। তাকে কি হয়, হঠাৎ করে যদি কোনো ছেলে ফার্স্ট টাইম যায়, সে একটা প্রবলেম করবে না, তারা একটা অলরেডি অভ্যাস হয়ে গেল এই কাজটা করে। বাট no coaching center can give you the 100% guarantee for joining. It is up to you. They can only help you. Thank you. Thank you so much for your presence here. And thank you once again, Sohan Babu, আমাদের শ্রদ্ধেয় অরূপ স্যারকে, যারা আমাদের যাদের জন্য আমি আজ এখানে আসতে পেরেছি। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে 1 ঘন্টা সময় কাটানোর জন্য। আমি ম্যাক্সিমাম জিনিসকে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, যে ইন্ডিয়ান এয়ারফোর্সে কিভাবে জয়েন করা যায়, কাজ কি, কে কে জয়েন করতে পারে। বাকি এটা করে কি একটা জিনিস থাকে জানো, সেটা হচ্ছে নিজের একটা ইচ্ছা। তোমার যদি ইচ্ছা থাকে, এভরিওয়ান ইজ ক্যাপেবল উইথ স্মার্টফোনস, ইন্টারনেট, accessibility of internet is everywhere. So if you just want to just give a click, you will get all the details. আমি কতগুলো সাইটের কথা বলছি, যেগুলো হচ্ছে একদম অথেন্টিক সাইট। You may put it down, write it down. যেমন careerairforce.if.in, www.careerairforce.if.in, it's government authenticated site. এখানে তুমি সার্চ করো, you will get all the details. এরপরে জাস্ট সার্চ দিশা সেল ইন ফেসবুক, দিশা বলে লিখবে, DISHA, দিশা সেল, একটা সার্চ ওখানে করো, ওখানে দেখবে পেয়ে যাবে, ওটাকে তুমি লাইক করে রাখো ফেসবুকে। They give all the notification of Indian Air Force, how to join Indian Air Force. ঠিক আছে? নেক্সট দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স বলে সার্চ করো, ফেসবুকে করো বা টুইটারে করো, যে কোনো জায়গায় ইন্ডিয়ান এয়ারফোর্স বলে সার্চ করো, ইউ উইল গেট দ্য পেজ। জাস্ট লাইক করে দাও, বুঝলে? এবারে ওখানে মধ্যে অনেক কিছু থাকবে, তুমি 2-3টে লাইক করে দাও, কোনো অসুবিধা নেই। আর কিছুক্ষণ সার্চ করলে তুমি বুঝতে পারবে যে কোনটা অরিজিনাল, কোনটা ফেক। অরিজিনাল আছে, কিন্তু লাগাতার নোটিফিকেশন আসে, অ্যাক্টিভিটিস আসে। জাস্ট ওগুলোকে লাইক করে রাখো, অটোমেটিক নোটিফিকেশন বেরোলো তোমার কাছে আসবে, ইউ উইল কাম টু নো। বাকি আরো যদি কিছু ম্যাটেরিয়ালস দরকার থাকে, I will send it to, after joining in Chennai, I will send all the documents related to the service to English department. You can take print from English department. ঠিক আছে? So thank you so much. হ্যালো, অসংখ্য ধন্যবাদ। আজকের এই কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইন ইন্ডিয়ান এয়ারফোর্স যে কতটা সফল হয়েছে তা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমরা বুঝতে পেরেছি। আমরা এর আগেও অনেক প্রোগ্রাম করেছি, তাতে এত মনোযোগ সহকারে আমরা শুনতে খুব কম দেখেছি, দেখেনি একদম নয়। আমরা এর দ্বারা বুঝতে পারছি যে তোমরা এটাতে অনেকটা মনোযোগ সহকারে শুনেছো এবং এটা নিশ্চয়ই তোমরা বেনিফিটেড হবে। শুধু তোমরা কেন, আমরাও অনেকটা বেনিফিটেড হয়েছি, অনেক কিছুই জানা ছিল না।
শোভনবাবু যেটা বললেন যে কিছু করার ইচ্ছে থাকতে হবে, নিজের দিক থেকে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসাটা প্রথম, তারপরের যে স্টেপগুলো উনি আমাদেরকে বললেন যে সমস্ত কিছু একটা লেকচারের মধ্যে ধরা সম্ভব নয়। বাকি যা যা জিজ্ঞাসা থাকবে তোমরা সেগুলো জানাবে বা আমাদেরকে উনি পাঠাবেন। আমাদের ইংরেজি ডিপার্টমেন্টেও সেটা অ্যাভেলেবল থাকবে। সেই সঙ্গে আমরা লাইব্রেরিয়ানকে বা লাইব্রেরিয়ান যিনি আছেন গোপীনাথ বাবু, ওনাকেও আমরা দেবো, লাইব্রেরিতেও অ্যাভেলেবল থাকবে। উনি যদি কোনো হার্ড কপি পাঠান সেটাও আমরা ওখানে লাইব্রেরিতে রাখবো, না হলে সফট কপিকে ডাউনলোড করে আমরা ওখানে রেখে দেবো। আমাদের আজকের এই প্রোগ্রামের যে পুরো প্রোগ্রামটাই আমরা ভিডিও রেকর্ডিং করেছি, সেটা আমাদের ডিপার্টমেন্টের ইংরেজি ডিপার্টমেন্টের একটা ইউটিউব পেজ আছে, ওটাতে অ্যাভেলেবল হবে, সেই লিংক আমরা দেব। আজকে যারা অংশগ্রহণ করেছো তাদের প্রত্যেককে আমরা একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব, অনলাইন সার্টিফিকেট। সেটা কিছু সময় লাগবে, 2-3 দিনের মধ্যে আমরা একটা গুগল ফর্ম তোমাদেরকে দেবো, সেই ফর্ম ফিল আপ করলেই একটা সার্টিফিকেট তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। শোভন গোস্বামী বাবুকে ধন্যবাদ দেওয়ার আমাদের সত্যি ভাষা নেই, কারণ উনি ওনার অমূল্য সময় ব্যয় করে যেভাবে শুধুমাত্র নিজের কলেজের টানে, নিজের কলেজের ভাতৃসম এবং ভগ্নীসমদেরকে কেরিয়ার নিয়ে, ইন্ডিয়ান এয়ারফোর্সের কেরিয়ার নিয়ে সচেতন করার জন্য উনি যে এসেছেন, তার জন্য মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে এবং কেরিয়ার কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক কিছু জিজ্ঞাসা এখনো হয়তো থাকবে, সেগুলো সবগুলো আমরা যেভাবে বললাম আমরা ক্ল্যারিফাই করব, আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করা অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। এখন ফর্মালিটি অনুযায়ী I am now inviting convener, career counseling and placement cell and librarian Mr. Gopinath Das for his vote of thanks. থ্যাংক ইউ শোভনদা। আজকে খুব ভালো লাগছে যে তোমাদেরকে সবাইকে পুরো হল ভরা পেয়েছি। অনেক কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করা হয় কিন্তু তোমাদেরকে দেখতে পাই, এটা তো দুঃখের বিষয়। তো আজকে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সত্যি কথা বলতে সেটা ডিপার্টমেন্ট অফ ইংলিশের মানে সাহায্য সহযোগিতা ছাড়া এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হতো না। শোভনদা বললেন যে গোপীনাথ একটা প্রোগ্রাম করো কেরিয়ার ওরিয়েন্টেড, যেটা আমাদের যে এলামি একজন আছেন স্যার, উনি এয়ারফোর্সে জব করেন, উনি তোমাদেরকে একটা কেরিয়ারের পথ দেখাতে পারেন। সেই অনুযায়ী এটা তাড়াতাড়ির মধ্যেই প্রোগ্রামটা কমপ্লিট শুরু করলাম। তো উনি তোমাদেরকে এয়ারফোর্স সম্পর্কে খুব সুন্দরভাবে মানে ব্যাখ্যা করলেন কিভাবে এয়ারফোর্স তোমরা জয়েন করতে চাও বা কিভাবে তার প্রসিডিউর গুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো তুমি তুলে ধরলেন। কেমন লাগছে তোমাদের প্রোগ্রাম? স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এয়ারফোর্স সম্পর্কে যেভাবে তুলে ধরলেন আমাদের কাজে লাগবে, তো ধন্যবাদ। আজকে একটা কথা বলে নিই ধন্যবাদ দেওয়ার আগে, যে আমাদের ক্যারিয়ার কাউন্সিলের পক্ষ থেকে যে ধরনের প্রোগ্রামগুলো করা হয়, সাধারণত একটা গত বছর করেছিলাম মাহিন্দ্রা ব্রাইট ক্লাসরুম থেকে একটা সার্টিফিকেট কোর্স করানো হয়েছিল। ওই সার্টিফিকেট কোর্সে যারা যারা কোর্স করেছিলেন 42 জনের মতো, ওরা অনেকে ক্যারিয়ার এই সার্টিফিকেটের নাম নেই। তাদের কিন্তু এই আগামী 28 জানুয়ারি বাঁকুড়াতে মাহিন্দ্রা ব্রাইট একটা জব ফেয়ার হবে, তোমরা ওখানে অ্যাটেন্ড করতে পারো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, জব করার চাহিদা থেকে থাকে, তাহলে তোমরা এই গতানুগতিক ট্রেডের সঙ্গে পড়াশোনা করছো, এর মধ্যেও তোমরা এই কোর্সটাতে মানে জয়েন করতে পারবে ফোরামটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ জানাবো তাহলে আজকে এটা শুনলে। আর আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ অনুষ্ঠিত হলো আমাদের এই প্রিন্সিপাল স্যারের পারমিশন ছাড়া, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের যে গেস্ট স্যার ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি যে ধন্যবাদ না জানালে না তোমাদেরকে, তোমাদের এই অসংখ্য সহযোগিতা ছাড়া আজকে কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। ধন্যবাদ। আজকে অনারেবল স্পিকারের খুবই ব্যস্ততা আছে, তাও আমাদেরকে এতটা সময় দিয়েছেন। আমরা ওনার সঙ্গে একটা ফটো সেশন করে নিতে চাই সামনের দিকে যা শেষের জন্য। আর একটা ঘোষণা আছে, যারা এই মুহূর্তে 3rd সেমিস্টারে পড়ো, সিএস অর্থাৎ কমিউনিটি সার্ভিস নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, তারা কিন্তু এখানে বসে থাকবে। আমি একটু এখানে দেখাবো স্ক্রিনে কি কি করতে হবে না হবে, আমি এটা দেখিয়ে দেবো। তার আগে একটা জাস্ট সামনের দিকে কয়েকজন চলে এসো, ওনার সঙ্গে একটা ফটো সেশন করে নিই। পরে আমরা আবার সবার সঙ্গেই করবো, ওনার সঙ্গে একটা জাস্ট ফটো সেশনটা করে নিতে চাইছি। বাকি আমাদের সবার ফটো সেশন এখানেই হবে। এই জুলজি যারা আছে চলে এসো একটু এখানে একটু, হ্যাঁ, আর উপরে কয়েকজন চলে এসো। একদম বসে পড়।
এই বস, এখানে পা তুলিয়ে বস। হ্যাঁ, ঠিক আছে, এই ছেলেরা এখানে চলে